ربهما كما ربياني صغيرا ربهما كما ربيانا صغيرا رب العالمين قرآن العالم আমাদের মাতা আমাদের পা পর্যন্ত তোমরা যত্ন রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের সকলের জীবনের রহমত মাফ করবে রব্বুল আলামিন খাস করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে আপনি জান্নাত দিয়ে দিন রব্বুল আলামিন দেশের আপনি পরিপূর্ণ সুস্থতা করবেন রব্বুল আলামিন দেশের তারেক রহমান সাহেবকে দেশের রাজনীতি করার তৌফিক দান করবেন রব্বুল আলামিন দেশনীতি কারণ খারাপ দিয়ে পরিচালনা যার আরহামুর রহমান কোকো বলেন ব্যবস্থা রব্বুল আলামিন মেহেরবানি করে ওনার পুরো গুনাহ মাফ করে দিয়ে ওনাকে আল্লাহ কবরকে জান্নাত দিয়ে দিন রব্বুল আলামিন খাস করে সাবেক সরকার সভাপতি আব্দুল মজিদ চৌধুরী সাহেবকে কবরকে আপনি জান্নাত দিয়ে দিন রব্বুল আলামিন আমাদের এখানে উপস্থিত রয়েছেন জনাব আব্দুল মঈন খান স্যার ওনাকে আপনি দীর্ঘমেয়াদী সাহায্য করবেন রব্বুল আলামিন রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা রব্বুল আলামিন বেড়ে সারা সংগঠনের ঢাকা দপ্তরের খোঁজ খবর রাখেন জনাব কাজী মঈন সাহেবকে আপনি দীর্ঘমেয়াদী সাহায্য করবেন রব্বুল আলামিন রূপগঞ্জের মানুষ তারেক রহমান সাহেবকে এমপি হিসেবে আপনি তা কবুল মঞ্জুর করেন রব্বুল আলামিন রূপগঞ্জের সকল মানুষ কাজী মঈন সাহেবের দিকে তাকে রব্বুল আলামিন যে লোকটি কোনো অনলাইনে বস্ত্র দেন না তাহলে অনলাইন করতে দেন না সেই লোকটিকে আপনি দীর্ঘমেয়াদী সাহায্য করবেন অসংখ্য এবং সাবেক সভাপতি জনাব সভাপতিত্ব করছেন রূপগঞ্জের মাটির মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব আজিমুল্লাহ কমিশন এবং আমাদের মধ্যে প্রধান অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী সদস্য সভাপতি জনাব মুকুল খান। আপনারা জানেন আমরা যারা মুক্তিবাদী এখানে উপস্থিত আছি রূপগঞ্জে আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা আসসালামু
ব্যক্তিকে নেতৃত্ব পেয়েছি বিএনপির রাজনীতিতে যারা বিএনপি প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন একজন মরহুম মতিন চৌধুরী সাহেব, আরেকজন আমাদের বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির সাহেব। সংগ্রামী ভাইয়েরা, 1978 সাল থেকে 2001 সাল পর্যন্ত যতদিন পর্যন্ত জনাব আব্দুল মতিন চৌধুরী সাহেব রাজনীতিতে অ্যাক্টিভ ছিলেন ততদিন পর্যন্ত আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির ভাই ঐক্য বজায় রাখার জন্য হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে রাজনীতি করে গেছে। মতিন চৌধুরীর দল 2001 সালে ঘোষণা মোতাবেক 2001 সাল থেকে জনাব বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির সাহেব রূপগঞ্জের রাজনীতি ওনার নিজ কাজে তুলে দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় 2008 সাল এবং 2018 সালে উনি দলীয় মনোনয়ন নিয়ে রাজনীতি করেছিলেন, নির্বাচন করেছিলেন এবং বিগত 16টি বছর হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ থেকে সংগ্রাম আন্দোলন চালিয়ে গিয়েছিলেন। তাই আজকে আমরা নতুনবাসী প্রত্যাশা করি এবং প্রধান অতিথির প্রতি আবেদন জানাই আগামী সংসদ নির্বাচনে দলীয় বিবেচনায় আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির ভাইকে দলীয় মনোনয়ন দেবে এবং উনি দলীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে আগামীতে মতিন চৌধুরী সাহেবের যেই অসমাপ্ত কাজ আছে সেই অসমাপ্ত কাজ করবেন এবং আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা রূপগঞ্জের রাজনীতিতে যেই গুণগত পরিবর্তন আনতে চাইতেছে সেই গুণগত পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখবেন এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান যেই পরিবর্তনের বাংলাদেশ গড়ার সংকল্পবদ্ধ সেই পরিবর্তনের বাংলাদেশ গড়ার জন্য এই প্রত্যাশা এবং অভিব্যক্তি ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এসেছেন আমাদের অত্যন্ত কাছের লোক, অত্যন্ত স্বচ্ছ রাজনীতিবিদ, আমাদের প্রিয় মুখ জনাব ডাক্তার আব্দুল মঈন খান সহ রূপগঞ্জের বিভিন্ন ইউনিট থেকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন তারাও পৌর যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, এখানে অনেক বক্তৃতা দিয়ে গিয়েছেন, অনেকেই বলেছেন আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনির আবার শহীদ আমি বলবো আমাদের ভবিষ্যৎ যিনি ভবিষ্যৎ উত্তরসূরি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বিএনপির যাকে অত্যন্ত ভদ্র লোক হিসাবে পরিচিত কাজগুলি, এই কাজগুলি সম্পূর্ণ করার একমাত্র যোগ্যতা রাখেন কাজী মনিরুজ্জামান মনির সাহেব। আমি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মনির ভাইকে প্রতিষ্ঠানের সাংগঠনিক সম্পাদক করেছিল। অতএব এই দল আগামী দিন দল সরকার গঠন করবে, ইনশাআল্লাহ মনির ভাই একটা ভালো অবস্থানে থাকবে এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলা জিন্দাবাদ, বাংলা জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। কর্মসূচিকে ন্যায়সঙ্গত শিক্ষককে এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কোথায় বাংলাদেশ টিকে থাকবে যতদিন আমরা তাকে সামনে রাখবো, ভালোবাসায় রাখবো, শ্রদ্ধায় রাখবো, সেই মানুষটিকে স্মরণ করার জন্য আজকে আমরা জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নেতা কর্মীরা আজকে তাকে স্মরণ করে তাকে সম্মান জানানোর জন্য, তাকে স্মরণ করার জন্য এখানে সভাপতি হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের আজকের এই স্মরণ সভায় একজন মানুষ, পরিচিত মানুষ, সরকার মানুষ, একজন মানুষ, ডক্টর আব্দুল মঈন খান, যিনি আমাদের পাশের প্রবাসের অধিবাসী, আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে অন্যতম একজন শিক্ষিত মানুষ, একজন আলোচিত মানুষ। তিনি একজন পরিচিত সৎ মানুষ, সজ্জন মানুষ, ভালো মানুষ। সেই মানুষকে আজকে আমাদের হিসাবে উপস্থিত আছেন। আজকে মধুচৌধুরী সাহেবকে স্মরণ করার সাথে সাথে আমরা আরো একজন মানুষ আজকের প্রধান অতিথি আব্দুল মঈন খানের শ্রদ্ধেয় পিতা মোমেন খান সাহেব, যিনি বৃহত্তম ঢাকা জেলার জাতীয় দলের নেতা ছিলেন, যার সান্নিধ্যে তার স্মরণকে আমি রাজনীতি করেছি, সেই মানুষটিকে আজকে আমি সৎভাবে স্মরণ করতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, শহীদ মানুষকে মনে রাখা, মনে করা, কিছু কিছু ঘটনাই তো মানুষ মনে রাখতে গঠন করে। আজকে সন্দেহ পিতা বৃহত্তম ঢাকা জেলার জাতীয়তাবাদী নেতা খাদ্যমন্ত্রী মোমেন খান সাহেবের আদরের সম্পর্ক করেন আপনারা আগে আগে করবেন না। শহীদ জিয়ার মন্ত্রিসভার অন্যতম প্রভাবশালী সদস্যদের একজনের কাছে আমার ব্যক্তিগত জীবনে ওনার ভালোবাসা আমরা বলতে পারবো না। আমি দলের নেতা হিসাবে অবিবাহিত বিয়ে করি নাই। ওনার দপ্তরে আমি সেই সময় উনি ব্যক্তিগতভাবে আমাকে বললেন, আপনি কথা লাগা যাইতারি না কোনো ঠিক আছে। স্যার, আমার তো ইচ্ছা আছে কিন্তু উপায় তো থাকতে হবে। তখন উনি আমাকে বললেন, আমি তোমাকে একটা উপায় করে দিতে পারি, তুমি আমাকে কথা দিতে হবে। চাঁদাবাজি করবে না, মস্তানি করবে না, যুব দলের নেতা হিসাবে নিশ্চয়ই আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। তখন উনি বললেন, আমি তোমাকে দুইটা রেশন দোকান দেবো খাদ্যমন্ত্রী হিসাবে। একটা রেশন দোকানের ইনকাম দিয়ে তুমি তোমার সংসার চালাবা, আর একটা রেশন দোকান দিয়ে তুমি তোমার রাজনৈতিক খরচ যোগাবা। কিন্তু আমাকে কথা দিতে হবে, তুমি কোন রকম দাদাবাজি মস্তানি করবে না। সেই কথায় আজকে আমার জীবনের এই সময় থেকে 1979 সাল থেকে আজকে পর্যন্ত আমি আমার এই জীবনের এই দীর্ঘ রাজনৈতিক জীবনে তাকে আমি স্মরণ করি শ্রদ্ধার সাথে, ভালোবাসায়, সম্মানে।
আজকে তারই উত্তরসূরি হিসাবে তার যোগ্য সন্তান আমাদের জাতীয়তাবাদী দলের একজন আলোচিত মানুষ স্থায়ী কমিটির সদস্য এখানে আছেন। ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায় ওই সময় দেশে খাদ্যের অভাব হইল, চাল মার্কেটে পাওয়া যাচ্ছে না, চালের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। আমি ওই দিনই আমি তার সামনে উপস্থিত ছিলাম। ওনার পিতা, সদ্যেহ পিতা মোমেন খান সাহেব লাল টেলিফোনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ফোন করে বললেন, স্যার আজকে খাদ্যের যে অবস্থা, চালের যে উচ্চ মূল্য, সমস্যা তো কিছু হচ্ছে, এখন কি করা যাবে? তখন অন্য প্রান্ত থেকে হয়তো উনি বললেন, আপনি কি বলতে চান, কি করতে চান বলুন। মাননীয় তৎকালীন খাদ্যমন্ত্রী বললেন, স্যার বারবার খাদ্যমন্ত্রীর সাথে আজকের মায়ানমার, ওই খাদ্যমন্ত্রীর সাথে আমার ব্যক্তিগত বন্ধুত্ব আছে, আপনি যদি অনুমতি দেন আমি তার সাথে কথা বলে কাছাকাছি রাষ্ট্র থেকে অতি দ্রুত আনার ব্যবস্থা করলেন। তো এই মানুষগুলি যাদেরকে আমরা যৌতুক করে স্মরণ করতে বাধ্য, আমরা দলের প্রতি ভালোবাসা, এই সমস্ত গুণের কারণে এই মানুষগুলিকে আমরা বারবার, অনেকবার, হাজারবার স্মরণ করতে হবে। আজকে আমরা শহীদ জিয়াকে স্মরণ করি, আজকে আমরা আমার জিয়া পরিবারকে স্মরণ করি, খালেদা জিয়াকে স্মরণ করি, আজকে আমরা তারেক জিয়াকে আমাদের আগামী দিনের নেতা হিসাবে বরণ করে নিয়েছি। এই বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আগামী দিনের নেতা হিসাবে, এই বাংলাদেশের নেতা হিসাবে, এই নতুন বাংলাদেশের নেতা হিসাবে তারেক জিয়াকে বরণ করে নিয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আবার আজকে যদি আমরা পিছনে যাই, স্মরণ করতে হবে মতিন চৌধুরীকে, স্মরণ করতে হবে মোমেন খান সাহেবকে। প্রিয় নেতৃবৃন্দ, যাকে আজকে আমরা প্রধান অতিথি করেছি, উনি একজন আপাতমস্তক, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সৎ মানুষ, সজ্জন মানুষ। উনি সৎ চিন্তার বাইরে কোনো চিন্তাই করেন না। মানুষের মঙ্গলের জন্য যতটুকু কাজ করা দরকার তার সবটুকুই উনি করার চেষ্টা করেন। আজকে উনি মতিন চৌধুরীকে সম্মান জানাতে এখানে এসেছেন। আমি মনে করি একটি মানুষ যখন সম্মান পাবে, তাকে যদি আমরা সম্মান না দেই, তাহলে আমি তো সম্মান আশা করতে পারি না। আমি যদি কারো কাছ থেকে সম্মান চাই, তাকে অবশ্যই সম্মান দিতে হবে। আমি যদি কারো কাছ থেকে ভালোবাসা চাই, তাহলে তাকে ভালোবাসা দিতে হবে। তাই প্রিয় নেতৃবৃন্দ, আজকের যে পরিবর্তন, আজকের যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন, আমি ৭১ সালে মুক্তিযুদ্ধ করেছি, এই মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণ হয় নাই। মুক্তিযুদ্ধকে শেখ হাসিনার পরিবার, শেখ মুজিবের পরিবার তাদের ব্যক্তিগত কাজে সেই অর্জনকে ব্যবহার করেছে। তারা এই দেশের মানুষকে বিক্রি করে, এই দেশের মানুষের দুঃশাসন করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে জেলবন্দি করেছে, এই দেশটাকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। তাই আজকে শেখ হাসিনার পরিবারের পরিণতি আমাদের বুঝা, জানা এবং চোখে দেখা। তাকে এই দেশ ছেড়ে পালাতে হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা যদি ভুলে যাই শেখ হাসিনার পরিণতির কথা, তাহলে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকের এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় দল হিসাবে বড় দায়িত্ব আমাদের। এই দেশের গণতন্ত্র রক্ষা করা, এই দেশের মানুষের ভোটার অধিকার প্রতিষ্ঠা করা, এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এই বিপ্লব আবু সাইদের রক্তদান, আমাদের ফারহান ভাইদের রক্তদান, এই রক্তদানকে যদি আমরা বৃথা যেতে না দেই, ধরে রাখতে চাই, এই সম্মান দেওয়াতে চাই, অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সৎ পথে থাকতে হবে, সত্যের পথে থাকতে হবে। একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য আমাদের নেতা তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন, সেই পথে চলতে হলে অবশ্যই আমাদেরকে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। আমরা যদি আবার আওয়ামী যুবলীগের মতো, ছাত্রলীগের মতো, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মতো, আওয়ামী লীগের সেই দস্যুদের মতো মানুষের উপরে নির্যাতন করি, অত্যাচার করি, নিশ্চয়ই যে আন্দোলন করেছি, জীবন দিয়েছি, ৭১ সালে যুদ্ধ করেছে, জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে, যারা জীবন দিয়েছে, যারা আহত হয়ে আজকে বেঁচে আছে, নিশ্চয়ই তারা আমাদের সম্মান করবে না, আমাদের সমর্থন করবে না।
তাই প্রিয় নেতৃবৃন্দ, মতিন চৌধুরীকে স্মরণ করে, ওনার জীবন আদর্শকে ধারণ করে অবশ্যই আমরা সত্যের পথে থাকবে, গণতন্ত্রের পথে থাকবো। আমরা একটি সুন্দর গণতান্ত্রিক বৈষম্যহীন সমাজ রাষ্ট্র গঠনের জন্য আমরা ঐক্যবদ্ধ থেকে সত্য সুন্দরের পথে থাকবো। এই কথা বলে আজকে আমাদের প্রিয় নেতা মতিন চৌধুরী সাহেবকে সম্মান জানানোর জন্য, আমাদেরকে আশীর্বাদ করার জন্য, আমাদেরকে কিছু কথা বলার জন্য, যে কথাগুলি উনি বলবেন সেই কথাগুলি যেন আমরা মেনে চলি, আমরা তার অনুসরণীয় পথে চলি, সেই কথা বলে আজকের এই আয়োজনে যারা কষ্ট করেছেন আমার সমস্ত নেতৃবৃন্দকে আরেকবার আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি মাথায় রেখে জনগণের ভোট জনগণ দিবে, যার ভোট সে দিবে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগান প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব। এই প্রত্যাশা রেখে আজকে আরেকবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার প্রিয় নেতা যারা ডক্টর আব্দুল মঈন খান সাহেব এখন বক্তব্য দিবেন, আপনারা ধৈর্য ধরে ওনার প্রত্যেকটি কথা শুনবেন এবং ওনার প্রত্যেকটি কথা অনুসরণ করার জন্য আপনাদের অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। মতিন চৌধুরী সাহেব অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। জনাব আব্দুল মতিন চৌধুরীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আমরা এখানে তাকে শ্রদ্ধা জানাতে এসেছি। আমি আমার বক্তব্য শুরু করব একটি ছোট্ট গল্প দিয়ে। আজকে এই অনুষ্ঠানের শুরুতে যিনি কোরআন তেলাওয়াত করেছেন, তার কোরআন তেলাওয়াতের ভিতরে একটি বাক্য ছিল, সেই বাক্যটির বাংলা অনুবাদ হচ্ছে এইরকম যে মহান আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে থাকে। আমি গল্পটি বলছি এই কারণে যে আমি জনাব মতিন চৌধুরীর জীবন থেকে একটি ছোট্ট উদাহরণ দেব, যেখানে তিনি প্রমাণ করেছেন যে আপনাদের নেতা, আপনাদের প্রিয় নেতা, তিনি ছিলেন একজন ধৈর্যশীল রাজনীতিক এবং মহান আল্লাহ তাআলা সেই জন্য তাকে পুরস্কৃত করেছিলেন। 1991 সালের কথা আপনাদের মনে আছে। এই দুইটি জেলা থেকে আমরা নির্বাচন করেছিলাম, নারায়ণগঞ্জের 5 জন, নরসিংদীর 5 জন, এবং আমরা সেই নির্বাচনে বিজয়ী হয়েছিলাম। এবং জনাব মতিন চৌধুরী ছিলেন আমাদের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব, আর আমি ছিলাম সম্ভবত সেই সময় রাজনীতিতে সর্বকনিষ্ঠ একজন সামান্য মানুষ। নির্বাচনের পরে আপনাদের এখানে হয়তো কারো মনে থাকতে পারে, আমরা একটি বিজয় সমাবেশ করেছিলাম 2500 একটি স্কুলের সামনে, এবং সেখানে মতিন চৌধুরী সাহেব তার বক্তৃতায় বিভিন্ন ইঙ্গিত দিয়ে বলেছিলেন যে কিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামীতে দেশ পরিচালনা করা হবে, কিভাবে মন্ত্রিসভা গঠিত হবে, সেই সব গল্প মঞ্চে বসে, আজকে যেমন আমরা মঞ্চে বসে আছি ঠিক তেমনি সেদিন মঞ্চে বসে তিনি আমার সঙ্গে এই গল্পগুলো করছিলেন। আশ্চর্যের বিষয় হচ্ছে যে যখন মন্ত্রিসভা গঠিত হলো, সেই মন্ত্রিসভায় কিন্তু 91 সালে প্রথমে মতিন চৌধুরী সাহেবের নাম ছিল। আমি ছুটে গেলাম তার বাড়িতে শান্তিনগরে, তাকে জিজ্ঞাসা করলাম এটা কি হলো। তিনি আমাকে সেদিন একটি কথাই বলেছিলেন যে মঈন, তুমি ধৈর্য ধারণ করো। আপনারা জানেন পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদ দিয়েছিলেন।
আমি গল্পটি আমার মনে পড়েছে, আমি যখন কোরআন তেলাওয়াত যখন শুনছিলাম যে মহান আল্লাহ তাআলা ধৈর্যশীলদের উপকৃত করেন, পুরস্কার দেন, এবং সঙ্গে সঙ্গে আমার মতিন চৌধুরী সাহেবের জীবনের ইতিহাস স্মরণ হচ্ছে। এখানে আরেকটি বিষয়, সেই তার ধৈর্যের যে পরীক্ষা, সেই সম্বন্ধে আরেকটি গল্প আমি এখানে বলতে চাই। আপনারা আজকে পূর্বাঞ্চলের ইতিহাস জানেন। পূর্বাঞ্চল যে শহরতলি, সেই শহরতলি কিন্তু জনাব মতিন চৌধুরী সাহেবের সৃষ্টি। এবং আপনাদের উল্লেখ করে আমি বলতে চাই যে সেই সময়ে এই পূর্বাঞ্চলবাসী মতিন চৌধুরীর যে উন্নত যে পরিকল্পনা, আমি তখন পরিকল্পনা মন্ত্রীর দায়িত্বে ছিলাম, সেই যে উন্নত পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু তখন পূর্বাঞ্চলের মানুষ উপলব্ধি করে নাই। আজকে সেই পূর্বাঞ্চল একটি ঢাকা রাজধানীর একটি অত্যন্ত উন্নত একটি শহরতলিতে পরিণত হতে যাচ্ছে। আজকে মানুষ সেখানে প্লট পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। কাজেই মতিন চৌধুরী সাহেবের যে দূরদৃষ্টি ছিল, আজকে আমি তার প্রশংসা করি। যদিও তিনি সেই সময়ে, আমি পরিকল্পনা মন্ত্রী থাকাকালীন, তিনি তার এই পরিকল্পনা আমার সঙ্গে আলোচনা করেছিলেন, এবং আজকে দীর্ঘ 30 বছর পরে প্রমাণিত হয়েছে যে তার সেই চিন্তাধারা সঠিক ছিল। আমি আরেকটি উদাহরণ দেব। এই যে রূপগঞ্জের যে ব্রিজ, শীতলক্ষা নদীর উপরে, সেই ব্রিজ করার জন্য তিনি আমাকে একটি পত্র দিয়েছিলেন আমি পরিকল্পনা মন্ত্রণালয়ে থাকার সময়, যে সেই বৃষ্টি যেন সেখানে মানুষের, এই গণমানুষের যে যাতায়াত, রাজধানী ঢাকার সঙ্গে যাতায়াতের জন্য এই অতি প্রয়োজনীয় একটি ব্রিজ, তার গুরুত্ব আরোপ করে তিনি সেই চিঠি তিনি আমাকে দিয়েছিলেন। এবং আপনাদের আনন্দের সঙ্গে ঘোষণা করি, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে সেই ব্রিজ অনুমোদন করে আমি মতিন চৌধুরী সাহেবের বাসায় সেই পত্র আমি নিজের হাতে পৌঁছে দিয়েছিলাম। অত্যন্ত দুঃখের বিষয়, সেই বৃষ্টির নামকরণ আদৌ মতিন চৌধুরীর নামে হয় না। আমি আজকে তার এই মৃত্যু দিবসে আমি আপনাদের কাছে দাবি জানাই, যদি ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি সরকারে আসে, আমি রূপগঞ্জবাসী না হয়েও আমি আপনাদের কাছে দাবি জানাই, সেই বীজের পাশে নতুন একটি বীজ হচ্ছে। আমি দাবি জানাই, আপনারা যদি ইনশাআল্লাহ বিএনপি সরকারের দায়িত্বে আসে, আপনারা দাবি করে সেই বীজের নামকরণ মতিন চৌধুরী সাহেবের নামে। এখানে আমরা সমবেত হয়েছি, আমি একটু আগে বলেছি, মতিন চৌধুরী সাহেবের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। আপনারা জানেন, আপনাদের সর্ব উত্তরে যে একটি ইউনিয়ন রয়েছে, তার নাম হচ্ছে ভোলাবহ ইউনিয়ন। ভোলাবহ ইউনিয়নটি আমাদের পলাশের প্রতিবেশী, এবং যে কারণে আমরা বলেছি নরসিংদী এবং নারায়ণগঞ্জ, আমরা দুটি জেলা, আমরা কিন্তু প্রতিবেশী ভাই ভাই। কাজেই মতিন চৌধুরী সাহেবের ঘনিষ্ঠ একজন ব্যক্তি ছিলেন। আপনারা জানেন, ভোলাবহ ইউনিয়নের তিনি দীর্ঘ প্রায় 20-30 বছর চেয়ারম্যান ছিলেন, মানিক চেয়ারম্যান। এবং সেই মানিক চেয়ারম্যান অনেক সময়, প্রায় 90-এর দশকে তিনি আমাকে আমার এখানে আসতেন, এবং আমি, মানিক চেয়ারম্যান সাহেব এবং মতিন চৌধুরী সাহেব একসঙ্গে আমরা গল্প করতাম। এবং এই যে একটি সংযোগ আমাদের মধ্যে ছিল, এই সংযোগ কিন্তু আজকের রাজনীতিতে খুব একটি দুর্লভ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব,
যে আগামীতে ইনশাআল্লাহ বিএনপি যদি এই দেশ পরিচালনার দায়িত্বে আসে, আপনারা এমন একটি রাজনীতি বাংলাদেশের মানুষকে পুনরায় উপহার দেবেন যে রাজনীতিতে হিংসা, দেশ, মারামারি, সংঘাত এগুলো থাকবে না। নেত্রী চৌধুরী সাহেবের জীবনে যে আদর্শ, শান্তিপূর্ণ রাজনীতির যে আদর্শ, আমাদের বিএনপির যে শান্তিপূর্ণ রাজনীতির আদর্শ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে ঐক্যের রাজনীতি তিনি সৃষ্টি করেছেন, সকলের সঙ্গে মিলেমিশে থাকা, প্রতিহিংসা রাজনীতি, যেটা বিএনপি সব সময় বর্জন করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই তাকে কখনো কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, তিনি কিন্তু কখনো প্রতিহিংসার রাজনীতি আমাদের শিক্ষা দেন নাই, বরঞ্চ তিনি আমাদের ধৈর্যের রাজনীতি শিক্ষা দিয়েছিলেন। আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বাংলাদেশ থেকে সুদূর 10,000 কিলোমিটার দূরে অবস্থান করেও তিনি বিগত প্রায় 7.5 বছর যাবৎ আমাদের যে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বে তিনি আমাদের ধৈর্য শিক্ষা দিয়েছেন, কখনো উচ্ছৃঙ্খল রাজনীতি শিক্ষা দেন নাই। আমাদের রাজনীতি, আমি বলেছি যে এই রাজনীতি হবে সহনশীলতার রাজনীতি, এই রাজনীতি হবে বন্ধুত্বের রাজনীতি, এই রাজনীতি হবে আমাদের সকলের মধ্যে মিলে মিশে বাংলাদেশকে আমরা নতুন করে বিশ্বের বুকে গড়ে তুলব, সেই রাজনীতি। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আজকে আমরা এখানে সমবেত হয়েছি, শুধু বক্তৃতা দিলে হবে না। আজকে এই সমাবেশ অত্যন্ত চমৎকার, এবং আপনারা যেভাবে আমাকে গ্রহণ করেছেন এখানে আজকে এই বিশাল জনসমাবেশ, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং আমি মনে করি যে আমরা এই রূপগঞ্জের মানুষ, পলাশের মানুষ, আমরা কিন্তু একই সূত্রে গাঁথা। আমি আপনাদের কাছে আজকে অনুরোধ করব, আসুন আমরা বাংলাদেশে আওয়ামী লীগের হিংসা, দেশ দমন পীড়ন, মামলা হামলার রাজনীতি প্রত্যাখ্যান করে, তাদের সেই অত্যাচার, নির্যাতন, গুম, খুন, এই সকল রাজনীতি প্রত্যাখ্যান করে আগামীতে আমরা বাংলাদেশে একটি শান্তির রাজনীতি তৈরি করি, ধৈর্যের রাজনীতি সৃষ্টি করি, এবং মানুষের কল্যাণের রাজনীতি যেন আমরা সৃষ্টি করি। আজকে এই শীতলক্ষার পারে আমরা যখন গাড়ি দিয়ে আসছিলাম, আমি দেখেছি এই শীতলক্ষা নদীর কি পরিণতি আজকে হয়েছে। আপনাদের উদ্দেশ্যে আরেকটি স্মৃতিকথা থেকে বলতে চাই, এই শীতলক্ষা নদীতে আমি যখন স্কুলে পড়ি, তখন এই শীতলক্ষা নদীতে আমি নিজে সাঁতার কেটেছি। কিন্তু আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে আমাদের পরিবেশকে আজকে আমরা যেভাবে ধ্বংস করেছি, এই শীতলক্ষার পানির নদী আজকে বিষে পরিণত হয়েছে। কাজে এই পরিবেশগত ধ্বংস, যেটা বাংলাদেশের জন্য মারাত্মক ক্ষতিকর, সেই মারাত্মক ক্ষতিকর অবস্থা থেকে এই শীতলক্ষা নদীর পানিকে পুনরায় সুশীতল কোমল পানিতে পরিণত করে আমাদের এই দেশকে রক্ষা করতে হবে। কাজে আমাদের সামনে আজকে বিরাট দায়িত্ব। বাংলাদেশের 18 কোটি মানুষ যখন বিগত 2024 সালের 5 আগস্টে স্বৈরাচারের বিদায়ের পরে নতুন করে আশা করতে শিখেছে, নতুন করে প্রত্যাশা করতে শিখেছে, তখন তাদেরকে সঠিক পথে চলতে হবে। মনে রাখতে হবে, আওয়ামী লীগ যে একটি অত্যাচারী শাসকের দল, তাদের যে পথ, তাদের যে মত, তাদের যে কার্য পদ্ধতি, সেই কার্য পদ্ধতি কোনো অবস্থাতে বিএনপি অনুসরণ করতে পারে না। কারণ আমরা রাজনীতি শিখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কাছ থেকে, আমরা শিক্ষা লাভ করি।
অত্যন্ত নম্র ভদ্র জীবন যাপন করেছেন। আমি দেখি না কোনোদিন আমার সামনে তিনি কারোর সামনে একটি সামান্য ধমক দিয়েছেন, আমার জীবনে আমি দেখি না। কাজেই এই মৃত্যু বার্ষিকী আজকে আমরা করছি, এটা শুধু বক্তৃতা দেওয়ার জন্য নয়। এই মৃত্যু বার্ষিকী থেকে আমাদের শিক্ষা লাভ করতে হবে। তার জীবনের যে আদর্শ, তার জীবনের যে ভালো গুণ, সেখান থেকে আমাদের শিক্ষা লাভ করতে হবে। আমরা জানি যখন তিনি মৃত্যুবরণ করেন, তখন তার জানাজা হয়েছিল তার গ্রামে, আমি সেখানে ছিলাম। ঢাকায় জানাজা হয়েছিল, সেখানেও আমি ছিলাম। এবং এখানে এসে আমি দেখেছি এই এলাকার মানুষের প্রাণ কিভাবে মতিন চৌধুরীর জন্য কেঁদে উঠেছিল। সেই মতিন চৌধুরীকে আপনারা স্মরণ রাখুন, আমরা স্মরণ রাখি, এবং ইনশাআল্লাহ এই দেশবাসী মতিন চৌধুরীকে স্মরণ রাখবে। আজকে আরেকটি কথা বলবো, এই যে গণতন্ত্রের জন্য আজকে থেকে 1 বছর আগে 2024 সালের অগাস্ট এবং জুলাই মাসে যারা জীবন দিয়েছে, যে ছাত্র জনতা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, তাদের কথা উল্লেখ করে আমি বলবো যে তারা জীবন দিয়েছে, তারা আহত হয়েছে, তারা জীবন বাজি রেখে স্বৈরাচারী আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছে। কেন করেছে সেই কথা আপনাদের উপলব্ধি করতে হবে। 2024-এ যে বিপ্লব, সেই বিপ্লব কিন্তু লুটেরাদের জন্য সেই বিপ্লব হয় না। সেই বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশে পুনরায় একটি লুটেরা শ্রেণী, তারা এই দেশকে আবার দখল করে এই দেশকে লুটে লুটে খাবে, সেটা হতে পারে না। কাজে যারা ছাত্ররা যারা জীবন দিয়েছিল, এই জীবনের প্রতি, তাদের রক্তের প্রতি আমরা বিশ্বাসঘাতকতা যেন কোনো অবস্থাতে না করি, সে বিষয়ে আপনাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে। আমরা যদি আজকে কোনো অন্যায় করি, আজকে যদি আমরা কোনো দুর্নীতি করি, আমরা আজকে যদি কোনো চাঁদাবাজি করি, তাহলে কিন্তু শহীদের রক্ত বৃথা যাবে, সেটা আপনাদের মনে রাখতে হবে। কাজে এই দেশবাসীর কি প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা প্রথম দিন থেকে বলেছি যে আমরা এই অন্তর্বর্তীকাল সরকারকে সর্বপ্রকার সহযোগিতা দিয়ে যাব, এবং আমরা বিগত 1 বছর যাবৎ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বপ্রকার সহযোগিতা দিয়েছি। আমরা চাই এই সরকার যেন তাদের জনগণের প্রতি যে আস্থা এবং জনগণের তাদের প্রতি যে আস্থা, এই উভয়কে বিবেচনায় রেখে তারা ইতিমধ্যে একটি রোড ম্যাপ তারা ঘোষণা করেছে নির্বাচনের, যে জন্য আমি তাদের সাধুবাদ জানাই এবং বিশ্বাস করি ইনশাআল্লাহ যে প্রক্রিয়া শুরু হয়েছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, এই নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ রমজানের আগে সম্পাদিত হবে। এবং আপনারা যারা ভোটার, আপনাদের ভোটের অধিকার আপনারা ফিরে পেয়েছেন, আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা আজকে ফিরে পেয়েছেন ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে। আপনারা কিন্তু সেই অধিকার সঠিকভাবে ব্যবহার করবেন। আমি স্পষ্ট ভাষায় কথা বলি, আপনারা জানেন আমি সোজা কথা বলি, কারণ আমি রাজনীতিক নই, আমি একজন শিক্ষক। কাজে আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, একজন রাজনীতিক হিসাবে আমার যেমন ভোটারদের প্রতি জবাবদিহিতা রয়েছে, এই সঙ্গে আমি যোগ করব ভোটার হিসাবেও কিন্তু আপনাদের আমার প্রতি জবাবদিহিতা রয়েছে। এটা কেন বলছি? এই প্রশ্ন এসেছে যে বাংলাদেশের ভোটাররা এরকম একটা আলোচনা বিদেশে লন্ডনে হয়েছে, আমি তার প্রতিবাদ করে বলছি
বাংলাদেশের ভোটাররা নাকি অর্থের বিনিময়ে ভোট দেয়, এটা কোনোদিন সত্যি হতে পারে না। আপনারা প্রমাণ করবেন। যে কারণে বলছি যে আপনাদের একটি জবাবদিহিতা রয়েছে রাজনৈতিক প্রার্থীদের প্রতি, এবং সেই জবাবদিহিতা কি? আপনারা সঠিকভাবে বিবেচনা করে আপনাদের নির্বাচনী এলাকায় যিনি সর্বশ্রেষ্ঠ ক্যান্ডিডেট আছেন, আপনারা কিন্তু তাকে ভোট দেবেন। এই ব্যাপারে আপনারা কোনো আপোষ করবেন না। যদি আপোষ করেন তাহলে কিন্তু আমরা 2024-এর ছাত্র জনতা শহীদ যা হয়েছে তাদের রক্তের অবমাননা করবে। কেননা তারা জীবন দিয়েছে একটি সত্যিকার গণতন্ত্রের জন্য। আওয়ামী লীগ কি করেছিল? একজন বক্তা ইতিমধ্যে উল্লেখ করেছেন। আমরা দেখেছি সর্বপ্রথম 2014 সালে যে নির্বাচন হয়েছিল, বিএনপি সেই নির্বাচন প্রত্যাখ্যান করেছিল। 2018 সালে একটি নির্বাচন হয়েছিল, সেখানে 2014 উল্লেখ করেছেন একজন বক্তা 154 জন সংসদ সদস্য বিনা ভোটে নির্বাচিত হয়েছিল। 2018 সালে কি হলো? 2018 সালে দিনের ভোট রাতে হয়ে গেল। আর 2024-এ আপনারা জানেন বিএনপি কে জিম্মি করে বিএনপির পত্তন অফিস দখল করে নিয়ে গুলশান অফিস অবরুদ্ধ করে রেখে 2024-এর 7ই জানুয়ারি যেদিন নির্বাচনের দিনে বিএনপির পক্ষ থেকে যখন প্রেস কনফারেন্স করার প্রয়োজনীয়তা দেখা দেয়, বিএনপির সকল অফিস বন্ধ ছিল, তখন একটি চ্যালেঞ্জ এসেছিল। আমি চ্যালেঞ্জ বলেছিলাম যে প্রয়োজনে আমার বাসায় আমি প্রেস কনফারেন্স করেছিলাম, এবং যদি সরকার আমাকে ধরে নিয়ে যায়। এবং সেদিন আমি সেলিব্রেশন নিয়ে বাংলাদেশের ভোটারদের বলছিলাম যে এই ভোট কমপ্লিট করার জন্য আমি আপনাদের প্রতি স্যালুট জানাচ্ছি। আপনাদের হয়তো সেটা মনে আছে, এবং তার ফলশ্রুতিতে আপনাদের এটাও মনে আছে তার 3 সপ্তাহ পরে 30শে জানুয়ারি 2024 সাল সেদিন উত্তরায় কালো পতাকা মিছিল থেকে আমাকে পুলিশ সেখানে উঠিয়ে নিয়ে থানায় নিয়েছিল। সেই সব ইতিহাস আপনাদের মনে আছে। এবং 2023 সালে 28শে অক্টোবরে পল্টনে যখন এই 2024-এর 30শে জানুয়ারি প্রমাণিত হয়েছিল, আমাকে ধরে নিয়ে গিয়ে থানায় নিয়ে আটকে রেখেছিল, কিন্তু পরে তারা ছেড়ে দিতে বাধ্য হয়। ইনশাআল্লাহ আপনাদের দোয়া, বাংলাদেশের মানুষের কাজে আজকে সেই কারণে আমি আপনাদের উদ্দেশ্য করে বলবো, বাংলাদেশের রাজনীতিকে কলুষ মুক্ত রাখতে হবে। বাংলাদেশের রাজনীতিকদের যেন আর কেউ সমালোচনা করতে না পারে যে আমরা কোনো ভুল কাজ করেছি। আমাদের শিক্ষা হতে হবে, ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যদিও এটা বলা হয় ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, কিন্তু আমি আপনাদের বিনীত অনুরোধ করবো যে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ইতিহাসের যে জঞ্জাল, সেই জঞ্জাল কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে 2024-এ জুলাই আগস্টে রক্ত পরিশোধ করে বাংলাদেশের ইতিহাসের জঞ্জাল আওয়ামী লীগকে পরিষ্কার করেছে। কাজে এই দেশে কোন অবস্থাতে আর ইতিহাসের জঞ্জালকে ফিরে আসতে দেওয়া যাবে না। আওয়ামী লীগ তাদের অপকর্মের জন্য যে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, দেখুন আজকে 1 বছর বিগত হয়েছে, একটি আওয়ামী লীগের লোক থেকে আপনারা দেখাতে পারবেন যে তাদের অন্যায় কার্যক্রমের জন্য তারা অনুতপ্ত, অথবা তারা তাদের ক্ষমা চেয়েছে, অথবা তারা হাত জোর করে বলেছে যে আমরা ভুল করেছি। তারা বলে না। তার অর্থ কি দাঁড়ায়? তার অর্থ আওয়ামী লীগ ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয় না। তারা আকাশ
কুসুম স্বপ্ন দেখছে, তারা ভাবছে আবার তারা বাংলাদেশে ফিরে আসবে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আওয়ামী লীগের এই আকাশ কুসুম কল্পনা আর কোনোদিন বাস্তবে পরিণত হবে না। কিন্তু এই বাস্তবতা টিকিয়ে রাখতে হলে আমরা যারা জনগণের জন্য কাজ করি আমাদের সঠিক পথে থাকতে হবে এবং আমাদের শৃঙ্খলা বজায় রাখতে হবে, আমাদের সততা বজায় রাখতে হবে। নীতির প্রশ্নে আমরা আপোষ করতে পারবো না এবং জনাব তারেক রহমান সাহেবের মতো আমাদের ধৈর্য বজায় রাখতে হবে। আজকে আমি বক্তব্য দীর্ঘ করব না। আমি আপনাদের ব্যক্তিগতভাবে আমার এলাকা পলাশবাসীর পক্ষ থেকে এবং আমাদের বিএনপির পক্ষ থেকে আমি আজকে রূপগঞ্জবাসীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা আজকে জনাব মতিন চৌধুরী সাহেবকে স্মরণ করেছেন, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং আজকে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা আয়োজন করেছে। আমরা আজকে আসুন আমরা নতুন করে শপথ নেই, আমরা আজকে আসুন নতুন করে শপথ নেই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী হয়ে আমরা আজকে জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আকর্ষণীয়তার পথ অনুসরণ করে এবং জনাব তারেক রহমান সাহেবের ধৈর্যের নীতি অনুসরণ করে আমরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলব। সবাই সম্মানিত উপস্থিতি, আমাদের প্রিয় নেতা, আমাদের সাবেক মন্ত্রী, স্থায়ী কমিটির অন্যতম সদস্য, উনি ওনার মতিন চৌধুরী সাহেবের ব্যক্তিগত জীবন নিয়ে যে সুন্দর প্রকাশটি কথা বলেছেন, ওনার অবগতির জন্য আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলতে চাই, আমরা বেসরকারিভাবে এবং দলীয়ভাবে ইতিমধ্যেই কাঞ্চন সেতুকে যারা আব্দুল মতিন চৌধুরী সেতু নামে আমরা নামকরণ করেছি, সেই নামে এখন বৃষ্টি চলছে। আমি আজকে ওনাকে সামনে রেখে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিন যদি এক জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি যেন সেই সেতুটিকে আব্দুল মতিন চৌধুরীর তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হিসাবে রূপগঞ্জের তথা এই এলাকার এই অঞ্চলের মানুষের জন্য যে কাজটি উনি করে গেছেন সেটাকে স্মরণীয় করে রাখার জন্য যেন সরকারি সিদ্ধান্ত